প্রিয় ছাত্রছাত্রীরা, দ্রব্য সম্পর্কে আলোচনা ভারতীয় এবং পাশ্চাত্য অধিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ আলোচনা। পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞতাবাদী এবং বুদ্ধিবাদী দার্শনিকরা দ্রব্য সম্পর্কে তাদের আলোচনা উপস্থিত করেছেন। আমরা আজকের এপিসোডে আলোচনা করব অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলের দ্রব্য সম্পর্কিত বক্তব্য। অভিজ্ঞতাবাদী বার্কলে তার জ্ঞান সম্পর্কিত মতকে প্রতিষ্ঠা করতে গিয়ে তার আত্মগত ভাববাদকে প্রতিষ্ঠা করেছেন। তার মতে বস্তুময় জগতের বস্তুসমূহের অস্তিত্ব মন বা চেতনা নির্ভর। চেতনা নিরপেক্ষভাবে সেই বস্তুগুলির কোনো অস্তিত্ব নেই, কারণ জ্ঞানের ওপর নির্ভর না করে কোনো বস্তুই থাকতে পারে না বলে বার্কলে মনে করেছেন। যে বস্তুকেই আমরা জানি না কেন, সেগুলিকে আমরা জ্ঞাত বস্তু হিসাবেই আমাদের জানতে হয়। সুতরাং কেবল মন বা মনের চেতনারই অস্তিত্ব রয়েছে, চেতনার অতিরিক্ত কোনো বস্তুর অস্তিত্ব নেই। সুতরাং বার্কলে সিদ্ধান্ত করেছেন যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বা এসেইস্ট পারসিপি, অর্থাৎ যা প্রত্যক্ষের বিষয় কেবল তারই অস্তিত্ব রয়েছে, যা প্রত্যক্ষের বিষয় নয় তার কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব শব্দটি বস্তুর প্রত্যক্ষ যোগ্যতা ছাড়া আর কিছুই নয়। বার্কলের বক্তব্য অনুসারে একটি টেবিলের অস্তিত্ব রয়েছে এ কথা বলার অর্থ হলো টেবিলটিকে প্রত্যক্ষ করা হচ্ছে বা টেবিলটি প্রত্যক্ষের বিষয় হচ্ছে। বার্কলে যখন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এ কথা বলেন, তখন তিনি আসলে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় বা বস্তুর কথাই বলেছেন। অর্থাৎ তার মতে বাহ্য জগতের বস্তুগুলির কোনো জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা নেই। তাদের অস্তিত্বের অর্থ হলো প্রত্যক্ষ গ্রাহ্য হওয়া বা প্রত্যক্ষের যোগ্য হওয়া। অন্যদিকে জীবাত্মা ও ঈশ্বরের অস্তিত্বের অর্থ হলো প্রত্যক্ষ করার কর্তা হওয়া, অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু প্রত্যক্ষ গ্রাহ্য, জীবাত্মা ও ঈশ্বর হলেন প্রত্যক্ষ কর্তা। বার্কলে তার দর্শনে দ্রব্য সম্পর্কিত আলোচনায় জড়দ্রব্যের অস্তিত্ব খণ্ডনে কতগুলি যুক্তি প্রদর্শন করেছেন। তিনি জড়দ্রব্যগুলির জ্ঞাননিরপেক্ষ স্বতন্ত্র সত্তা স্বীকার করেননি। তার এই প্রসঙ্গে যুক্তিগুলি আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা দেখি যে প্রথমত বার্কলের মতে গুণের আধার হিসাবে জড়দ্রব্য আমাদের প্রত্যক্ষের বিষয় হয় না, আর যা প্রত্যক্ষের বিষয় নয় তার কোনো অস্তিত্ব থাকতে পারে না। লক জড়দ্রব্যগুলিকে গুণের অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার হিসাবে বর্ণনা করেছেন এবং তিনি প্রত্যক্ষ অতিরিক্ত জড়দ্রব্যের অস্তিত্বকে স্বীকার করেছেন। কিন্তু বার্কলের মতে জড়দ্রব্য যেহেতু প্রত্যক্ষের অগোচর, অর্থাৎ জড়দ্রব্য যেহেতু অজ্ঞাত ও অজ্ঞেয়, সেহেতু তার অস্তিত্ব স্বীকার করা একান্তভাবেই অযৌক্তিক। বার্কলের দ্বিতীয় যুক্তি জড়দ্রব্যের অস্তিত্ব খণ্ডনে বার্কলে বলেছেন যে লকের মতে জড়দ্রব্যের মুখ্য গুণগুলির আশ্রয় হওয়ায় তা অস্তিত্ব বিশিষ্ট। এটি লকের বক্তব্য। কিন্তু বার্কলে বলেছেন যে জড়দ্রব্য যদি মুখ্য গুণগুলির আশ্রয় বা আধার হয়, তাহলে তাকে নিশ্চয়ই গুণের মতো প্রত্যক্ষ করা যেত, কিন্তু জড়দ্রব্য গুণগুলিকে ধারণ করে আছে এরূপ কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের নেই। সুতরাং জড়দ্রব্য অজ্ঞাতভাবে গুণগুলিকে ধারণ করে আছে এই কথা বলা যায় না। এছাড়াও যদি জড়দ্রব্য মুখ্য গুণের আধার হয়, তাহলেও কোনো জ্ঞাননিরপেক্ষ সত্তা নেই, কারণ মুখ্য গুণগুলি গৌণগুণসমূহের মতো ধারণা মাত্র। আর আমরা জানি যে ধারণার আধার হলো মন, কোনো বাহ্য বস্তু ধারণার আধার নয়। জড়দ্রব্য নামটির আমরা ব্যবহার করলেও সেই ব্যবহার কখনোই প্রমাণ করে না যে আমাদের প্রত্যক্ষভূত গুণগুলির আধার হিসাবে প্রত্যক্ষ নিরপেক্ষ বস্তুর বাহ্য জগতে সেই বস্তুগুলির অস্তিত্ব রয়েছে। বার্কলের তৃতীয় যুক্তি প্রসঙ্গে বলা যায় যে বার্কলের মতে বস্তু ও বস্তু সংবেদনকে আমরা স্বতন্ত্রভাবে পাই না। যখনই আমরা একটি বস্তু প্রত্যক্ষ করি, তখনই সেই বস্তুর সংবেদনকে আমরা পেয়ে থাকি। বস্তু এবং বস্তুর সংবেদন যখন অভিন্ন,
তখন সংবেদনের অতিরিক্ত বাহ্য বস্তুর পৃথক অস্তিত্ব স্বীকার করার কোনো প্রয়োজন নেই। যখন আমরা নীলবর্ণ প্রত্যক্ষ করি তখনই নীলবর্ণের সংবেদনকেও আমরা প্রত্যক্ষ করি। সুতরাং নীল সংবেদনের অতিরিক্ত নীলবর্ণের অস্তিত্ব স্বীকার করার কোনো প্রয়োজনীয়তা নেই। চতুর্থত, লকের মতে ইন্দ্রিয় পথে বাহ্য বস্তুর প্রতিলিপি এসে মন বা চেতনার পর্দায় ধারণা রূপে ছাপ সৃষ্টি করে। এই ধারণা রূপ যে ছাপ, এই ছাপই হলো বাহ্য বস্তুর প্রতিরূপ। এই প্রসঙ্গে বার্কলে বলেছেন যে ধারণা যদি বাহ্য বস্তুর প্রতিরূপ হয় তাহলে ধারণা ও বাহ্য বস্তুর প্রকৃতি একরূপ হয়। কাজেই যাকে বাহ্য বস্তু বলা হয় তাও প্রকৃতপক্ষে ধারণা বিশেষ হবে। যদি তা না হয় তাহলে বস্তুর ধারণাকে বস্তুর অনুরূপ প্রতিচ্ছবি বলা যাবে না। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বার্কলে তাই বলেছেন যে অ্যান আইডিয়া ক্যান বি লাইক নাথিং বাট অ্যানাদার আইডিয়া। সুতরাং দ্রব্য ও ধারণা অভিন্ন, দ্রব্য ধারণা ছাড়া আর কিছুই নয়। বার্কলে পঞ্চম যে যুক্তি দিয়েছেন, বার্কলে লকের মুখ্য গুণ এবং গৌণ গুণের যে পার্থক্য, সেই পার্থক্যের সমালোচনা করে বলেছেন যে মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে বস্তুত কোনো পার্থক্য নেই। গৌণ গুণগুলি ব্যক্তিভেদে বা অবস্থাভেদে ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হয় বলে লক তাদের মনোগত বলেছেন, কিন্তু মুখ্য গুণগুলি ব্যক্তিভেদে ও অবস্থাভেদে পরিবর্তিত হতে পারে বলে বার্কলে মনে করেছেন। সুতরাং মুখ্য গুণগুলিও বস্তুগত নয়, সেগুলিও মনোগত। বস্তুর সমস্ত গুণই যদি মনোগত হয় এবং বস্তু যদি গুণ সমষ্টি হয় তাহলে বস্তুকে ধারণার সমষ্টি বলতে হবে। মন এবং মনের ধারণা ছাড়া বাহ্য জগতে জড়দ্রব্য বলে কোনো দ্রব্যের অস্তিত্ব নেই। বার্কলে এইভাবে বিভিন্ন যুক্তির সাহায্যে জড়দ্রব্যের অস্তিত্বকে খণ্ডন করেছেন। অবশ্য বার্কলে তার আত্মগত ভাববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করলেও মন বা আধ্যাত্মিক দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন। বার্কলের মতে বস্তু অস্তিত্ব প্রত্যক্ষের ওপর নির্ভরশীল, সুতরাং প্রত্যক্ষকারী মন বা আত্মার অস্তিত্ব অবশ্য স্বীকার্য। বার্কলের মতে এটা স্পষ্ট যে আমরা সাধারণত যাদের জড়দ্রব্য বলি তারা প্রকৃতপক্ষে মনের ধারণা মাত্র, কিন্তু আমাদের ধারণাগুলির কোনো কারণ নেই এ কথা সত্য নয়। এই সব ধারণা নিয়তই পরিবর্তিত হচ্ছে। কতগুলি ধারণার উৎপত্তির পর আবার কতগুলি ধারণা তৈরি হচ্ছে। সেই সমস্ত ধারণাগুলির উৎপত্তি অথবা পরিবর্তনের অবশ্যই কোনো কারণ রয়েছে, কিন্তু কোনো মন বা ধারণা বা কতগুলি ধারণার সমষ্টি কখনই কোনো ধারণার কারণ হতে পারে না। কেবলমাত্র মন বা আত্মাই এর কারণ হতে পারে। সুতরাং মন বা আত্মার অস্তিত্ব স্বীকার না করে কোনো উপায় নেই। বার্কলের মতে আত্মা বা মন হলো সরল, অবিভাজ্য এবং সক্রিয় বস্তু। যখন মনের কতগুলি ধারণা আত্মার জ্ঞানের বিষয় হয় তখন তাকে বলা হয় বুদ্ধি, আর যখন আত্মা ধারণাগুলিকে উৎপন্ন করে বা কোনোভাবে পরিবর্তিত করে তখন তাকে বলে ইচ্ছা শক্তি। যেহেতু সব ধারণাই নিষ্ক্রিয় এবং নিশ্চল, সেহেতু তারা কোনো সক্রিয় বস্তুর সদৃশ বা অনুলিপি হয়ে তাকে প্রতিফলিত করতে পারে না। সেই জন্য আমরা মন বা আত্মার ধারণা করতে পারি না। আত্মাকে সরাসরি প্রত্যক্ষ করা যায় না। আত্মা যেসব কার্য উৎপন্ন করে কেবল তাদের মাধ্যমেই আত্মাকে আমরা জানতে পারি, অর্থাৎ আত্মা সম্বন্ধে আমাদের একটা বোধ বা প্রত্যয় জন্মাতে পারে। বার্কলে চেতন সত্তা হিসাবে জীবাত্মার অস্তিত্ব যেমন স্বীকার করেছেন তেমনি ঈশ্বরের অস্তিত্বও স্বীকার করেছেন। বস্তুত বার্কলে তার প্রতিষ্ঠিত ভাববাদকে আত্মকেন্দ্রিকতার হাত থেকে রক্ষা করার জন্য ঈশ্বরের সাহায্য নিয়েছেন। তার মতে সমগ্র জগৎ ঈশ্বরের মনের ধারণা রূপে বিরাজমান। তিনি বলেছেন, জাগতিক বস্তু সকল মনের ধারণা হলেও এগুলির ওপর আমাদের কোনো কর্তৃত্ব নেই। এগুলি আমাদের সৃষ্ট নয়, এমনকি এগুলি আমাদের ইচ্ছা অনুসারেও আমাদের মনে আসে না। তাহলে প্রশ্ন হলো যে এই ধারণাগুলি কোথা থেকে আসে? এর উত্তরে বার্কলে বলেছেন যে অস্তিত্বহীন জড় পদার্থ থেকে ধারণাগুলি আসতে পারে না। ঈশ্বর এই ধারণাগুলি মানুষের মনে প্রেরণ করে দিয়েছেন। তাই জগতের সমস্ত নিয়ম ও শৃঙ্খলা ঈশ্বরের সৃষ্টি। এইভাবে বার্কলে আধ্যাত্মিক দ্রব্য হিসাবে ঈশ্বরের অস্তিত্বের অপরিহার্যতাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। অবশ্য বার্কলের জড়দ্রব্যের অস্তিত্ব খণ্ডন করে আধ্যাত্মিক দ্রব্যের অস্তিত্ব স্বীকার করলেও
এবং আধ্যাত্মিক দ্রব্যের স্বীকৃতির মধ্য দিয়ে, ঈশ্বরের স্বীকৃতির মধ্যে দিয়ে তিনি জড়জগতের শৃঙ্খলা ও ধারাবাহিকতা প্রতিষ্ঠা করার চেষ্টা করলেও তার দ্রব্য সম্পর্কিত যে বক্তব্য সেটি কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। তার মতের বিরুদ্ধে কতগুলি গুরুত্বপূর্ণ যুক্তি উত্থাপন করা যায়। যেমন প্রথমত বলা যায় যে বার্কলে আমাদের বাহ্য জগতের জ্ঞান এবং আত্মার জ্ঞানের মধ্যে যে পার্থক্য করেছেন তা সমর্থনযোগ্য নয়। বস্তুত প্রত্যয় বা নোশন এবং ধারণা বা আইডিয়ার পার্থক্য বার্কলে সুস্পষ্টভাবে দেখাতে পারেননি। বাহ্য জগতের জ্ঞান অর্জন করতে গিয়ে যদি আমরা ইন্দ্রিয়গ্রাহ্য গুণগুলির ধারণাকেই কেবল জানতে পারি, তাহলে আত্মার জ্ঞান সম্পর্কে প্রত্যয় কথাটি ব্যবহার মোটেও যুক্তিযুক্ত নয়। দ্বিতীয়ত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে জড়দ্রব্যের অস্তিত্ব খণ্ডন করতে গিয়ে বার্কলে যে সমস্ত যুক্তি প্রদর্শন করেছেন তাও গ্রহণযোগ্য নয়। তিনি যখন অভিজ্ঞতার বহির্ভূত কোনো বস্তুরই সত্তা স্বীকার করেন না, তখন নিজের মন ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব স্বীকার করা যেতে পারে না। এমনকি এক্ষেত্রে ঈশ্বরকেও স্বীকার করা চলে না, কারণ ঈশ্বর অন্য ব্যক্তির মন আমাদের অভিজ্ঞতার অন্তর্ভুক্ত নয়। সুতরাং বার্কলে যদি তার প্রচারিত অভিজ্ঞতাবাদকে আন্তরিকভাবে গ্রহণ করে থাকেন, তাহলে তার দর্শনকে আত্মকেন্দ্রিকতার মধ্যেই নিবদ্ধ রাখতে হবে এবং ব্যক্তিগত অভিজ্ঞতার বহির্ভূত কোনো কিছুরই অস্তিত্ব তার পক্ষে স্বীকার করা যাবে না। তৃতীয়ত, বার্কলের মতে বিষয়বস্তু ও তার সংবেদন, যেমন নীলবর্ণ এবং নীলবর্ণের সংবেদন অভিন্ন, যেহেতু উভয়কে স্বতন্ত্রভাবে প্রত্যক্ষ করা যায় না, কিন্তু যেহেতু দুটি বস্তুকে প্রত্যক্ষের সময় বিচ্ছিন্ন করা যায় না, সেহেতু প্রমাণিত হয় না যে বস্তু দুটি অভিন্ন। অবিচ্ছিন্নতা কিন্তু অভিন্নতাকে প্রমাণ করে না। নীলবর্ণ এবং নীলবর্ণের সংবেদন দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। স্বচ্ছ সরোবরে একখণ্ড পাথর নিক্ষেপ করলে তা তরঙ্গ সৃষ্টি না করে পারে না, কিন্তু তাই বলে তরঙ্গ এবং প্রস্তরখণ্ড এই দুটিকে কোনোভাবেই আমরা অভিন্ন বলতে পারি না। আজকের এপিসোডে তোমাদের জন্য আমরা আলোচনা করলাম অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলের দ্রব্য সম্পর্কিত বক্তব্য এবং বার্কলে যে সমস্ত যুক্তির সাহায্যে জড়দ্রব্যের অস্তিত্ব খণ্ডন করেছেন সেগুলি যেমন আলোচনা করা হলো, ঠিক একইভাবে আলোচনা করা হলো যে বার্কলে আধ্যাত্মিক দ্রব্য বা মন বা আত্মা বা ঈশ্বর এইগুলিকে কীভাবে কোন কোন যুক্তিতে স্বীকার করেছেন, এবং একই সাথে বার্কলের বক্তব্যের ত্রুটি দুর্বলতাও তোমাদের সামনে তুলে ধরা হলো। আজকের আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তোমরা আনফোল্ডিং ফিলোসফি ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, এর মেম্বারশিপ নাও। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করো 94332861 অথবা 9800353502 এই নাম্বারে। আজকের মতো দ্রব্য সম্পর্কে বার্কলের যে বক্তব্য আলোচনা আমরা এখানেই শেষ করছি।